দেশ আকারে পাশ হলো গণভোট আইন 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ আদেশ অনুমোদিত হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ভোটার এবং ভোট কেন্দ্র একই থাকবে, ব্যালট পেপার হবে আলাদা। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এই সময় নির্বাচন কমিশন সচিব জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শিগগিরই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে অধ্যাদেশ। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। জাতীয় ঐকমত্য কমিশনের 30টি প্রস্তাবনা নির্বাচনে জয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। আর 30টার ব্যাপারে ঐকমত্য যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবে। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই। চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। একদিনে দুটি ভোটের জন্য নির্বাচন কমিশন যথাসময়ে সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনী কালি, স্টাম্পার, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। গণভোটের সার্বিক বিষয়ে ভোটারদের বোধগম্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চায় সরকার। রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি। পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চান বলেও মন্তব্য করেন CEC। এই সময় নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 81টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে 2 পর্বে পরিচিতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে QR কোড চালুর কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেন সেখানে কেউ ঢুকবে না কোনো অবস্থাতে। পক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন পক্ষে ঢুকবেন
স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেন সেখানে কেউ ঢুকবে না, কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন কক্ষে ঢুকবেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে মোবাইল ফোন টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেরাই বিতর্কিত হবে জানিয়ে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো কিছু হবে না। অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা চিনে যে এই মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং পিপল। 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে 5 বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। পরে 16টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দিতে প্রতিষ্ঠানটি দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। চূড়ান্ত পর্যায়ে আগের সংস্থাগুলোর সাথে নতুন করে 15টি যুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় 81-তে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, গণতন্ত্র উত্তরণের পথে এগুচ্ছে দেশ। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বের। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। সারা দেশে স্কিল সেন্টার স্থাপনের পাশাপাশি সকলের জন্য বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আমির খসরু। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 8 ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 2। এই মামলার মোট সাক্ষী 38 জন। হানিফ ছাড়া অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, বাবু সাইদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য, সেগুলো এআই জেনারেটেড, এটাই ওনাদের মূল বক্তব্য ছিল। এর সাথেও আরেকটা বক্তব্য ছিল, বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে, এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার, শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার, কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন নাই,
তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল। এ ব্যাপারে আমরা জবাবও দিয়েছি, সাক্ষ্য প্রমাণও দিয়েছি। সেটা হচ্ছে এটা ব্রিটিশ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই অর্ডারগুলা, এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান ইয়ারসট দ্বারা পরীক্ষা করিয়েছেন। এবং বাংলাদেশে প্রায় 6,20,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ায় ঝুঁকিতে আছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। রাজধানী গুলশানে এক অভিজাত হোটেলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় 2025 সালে দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2010 থেকে 2022 সালের মধ্যে দারিদ্র্য হার 31.1% থেকে 18.7% নেমেছে। একই সময় অতি দারিদ্র্য 12.2% থেকে কমে হয়েছে 5.6%। 2023 থেকে 2024 সালে 20 লাখ মানুষ কাজ হারিয়েছে। চলতি বছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলেও আশঙ্কা করছে বিশ্বব্যাংক।